এই অভিজ্ঞতার সকল সেশন জুড়েই আমরা তথ্য ঝুঁকি এবং সাইবার ক্রাইম সম্পর্কে জেনেছি। আমরা আরও জেনেছি আমাদের পরিবারের যেই ডিভাইসগুলো আছে সেগুলো কতটুকু নিরাপদ বা কতটুকু সিকিউরড এবং কিভাবে এই সিকিউরিটি বাড়ানো যায়, কিভাবে আমাদের পরিবারের সকলকে গুড পাসওয়ার্ড সাজেস্ট করা যায় সেগুলো সম্পর্কে জেনেছি। আরও জেনেছি কিভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব। আরও জেনেছি কোনো তথ্য যদি আমি পাই তাহলে সেটাকে কিভাবে ভেরিফাই করব যে এটা সত্য নাকি মিথ্যা, এবং এই ভেরিফাই করার জন্য আমরা একটা অন্যতম মাধ্যম যে আছে মেটাডাটা চেক দেওয়া, সেটাও শিখেছি। আরও শিখেছি ফিশিং অ্যাটাক কি, কেন ফিশিং অ্যাটাককে ফিশিং অ্যাটাক বলা হয়, এবং ফিশিং অ্যাটাক করে কিভাবে মানুষকে হয়রানির শিকার করা হয় সেটা নিয়েও একটা বাস্তব উদাহরণ দেখেছি, যেটা কিনা যুক্তরাষ্ট্রে ঘটেছিল। এবং শেষমেশ আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত তথ্য সেটা সংরক্ষণ করতে হবে এবং খুবই নিরাপদে রাখতে হবে, অর্থাৎ সিকিউর রাখতে হবে, কোন কোন তথ্যগুলো আমার একান্ত গোপনীয় অর্থাৎ কাউকে দেওয়া যাবে না, সেই সকল তথ্যগুলো সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব যে ডিজিটাল লাইফ বা আমাদের ডিজিটাল জীবন সেটাকে কিভাবে ভারসাম্য রক্ষা করে চলাচল করতে পারি আমরা। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আমরা এখন বিস্তার আলোচনা করব। আমি সাদিদ আছি তোমাদের সাথে এই সেশন জুড়ে। এটা আমাদের এই অভিজ্ঞতার সর্বশেষ সেশন। তো চলো আমরা আর দেরি না করে আমরা অভিজ্ঞতাটাকে পরিপূর্ণ করে ফেলি। সো সেশন 6, নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন। অর্থাৎ আমরা যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটালি অনেক বেশি কানেক্টেড হয়ে গিয়েছি, তাই আমরা এই ডিজিটাল লাইফটাকে যাতে নিরাপদভাবে কাটাতে পারি সেই জন্যই আমরা আমাদের কি করণীয় সেগুলোই শিখব। আমরা এখনো পর্যন্ত ডিজিটাল জীবনযাপন নিয়ে অনেক কিছু জেনেছি এবং চর্চা করেছি। এই পর্যায়ে আমরা সবাই মিলে একটি নাটিকা তৈরি করব। তাইলে আমাদের এই সেশনের মূল লক্ষ্য হলো একটা নাটিকা তৈরি করা, এবং নাটিকা আমরা কখন তৈরি করি, যখন সোশ্যালি কোনো অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। অর্থাৎ নাটিকাটার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই যেটা আমাদের সমাজে সবার মাঝে পৌঁছে যাবে, এবং যেহেতু নাটিকা একটা বিনোদন মাধ্যম, তাই খুব সহজে উপভোগ্যভাবে এই মেসেজটা সমাজের সবার কাছে পৌঁছে যাবে। ও আচ্ছা, এই নাটিকার পেছনে থাকবে একটি গল্প। সেই গল্পে প্রধান চরিত্রে থাকবে আমাদেরই একজন বন্ধু। গল্পটি হবে এমন, তার মানে গল্পটা কেমন হবে সেটা আমাদেরকে বলে দিয়েছে। চলো আমরা পড়ি। আমাদের বন্ধু সম্প্রতি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলেছে, যেটা আসলে উচিত নয়, কারণ তোমরা ক্লাস 8-এ পড়ো, তোমাদের এখন ডিজিটাল সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট থাকা উচিত নয়। ঠিক আছে, যদি কারো থাকে তাহলে তার খুবই সাবধানে এবং সতর্কতার সাথে চালানো উচিত, কারণ আমরা এখনও এরকমভাবে ম্যাচিউরড হইনি যে আমরা যে ডিজিটালি সোশ্যাল মিডিয়াতে যে সকল ইন্টারাকশন হয় সেগুলো হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, এখন বেশিরভাগ সময় সে তার বন্ধুবান্ধবদের সাথে গল্প গুজব করে কাটালেও একদিন অপরিচিত মানুষ তার সাথে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা শুরু করে। দেখেছো, যেহেতু সে সবসময় যোগাযোগ করত তার বন্ধুদের সাথে, একদিন একটা অপরিচিত মানুষ তাকে নক দিল এবং সে তার সাথে কথা বলা শুরু করলো। সেই মানুষটি জানায় যে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা, অর্থাৎ সে নিজেকে একজন স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলে পরিচয় দিছে। প্রথমেই সে আমাদের সেই বন্ধুকে পড়ালেখা নিয়ে কিছু সাহায্য করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এরপর একদিন সে বন্ধুকে জানায় একটি বিশেষ সরকারি বৃত্তি চালু হয়েছে। সে যদি বৃত্তির জন্য বিবেচিত হতে চায় তাহলে তাকে নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদ জমা দিতে হবে। এখন দেখো, তোমরা কখনো কি কেউ শুনেছো যে কোনো সরকারি কার্যক্রম, সেটা কোনো শিক্ষা বোর্ডের কার্যক্রম, সেটা কি কখনো
নোটিশ ছাড়া ব্যক্তিগতভাবে তোমাদের কাছে অ্যাপ্রোচ করছে? কখনো করেনি। তার মানে এটা যে একটা প্রতারণা, এটা আমরা প্রথমেই বুঝতে পারছি। ঠিক আছে, যদিও এটা নাটিকা, এটা আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য করছি। তারপরে দেখি, এরপর হঠাৎ একদিন জানা গেল তার বাবার নামে থানায় মামলা হয়েছে। মামলার কাগজে লেখা আছে তার বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ একজন স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা আত্মসাৎ করেছে। এই পর্যায়ে এসে কাহিনীর মোড় ঘুরে যাবে। আমরা বাকি বন্ধুরা মিলে একটি গোয়েন্দা দল তৈরি করব। তারপর আমরা আমাদের বন্ধুর ডিজিটাল ফিটপ্রিন্ট ধরে ধরে বের করব কিভাবে তথ্যগুলো চুরি হয়েছে এবং সেই তথ্যগুলো ব্যবহার করে জাল পরিচয়পত্রটি তৈরি করা হয়েছে। সবশেষে আমরা অনলাইনে পাল্টা জিডি করে তার বাবার নাম যে মামলাটা হয়েছে সেটা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, তার মানে আমাদের ঘটনাটা এরকম যে আমাদের একটা ফ্রেন্ড থাকবে, সেই ফ্রেন্ডটা হবে কি? সেই ফ্রেন্ডটা হবে বোকারাম এবং উল্লু। ঠিক আছে, এবং এই ফ্রেন্ডটার কাজ কি হবে? এই ফ্রেন্ডটা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলবে, অর্থাৎ সে ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম কোনো কিছু একটাতে অ্যাকাউন্ট খুলছে এবং বেশিরভাগ সময় সে তার বন্ধু বান্ধবদের সাথে গল্প করে কাটালেও একদিন একজন অপরিচিত মানুষ তার সাথে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা শুরু করবে। অর্থাৎ আমাদের এই বন্ধুদের মধ্যে একজন আমরা অপরিচিত মানুষ হিসাবে তাকে ফেসবুকে বা যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করি না কেন সেখানে নক দিব নাটকের মধ্যে। হ্যাঁ, এবং সেই মানুষটি জানায়, অর্থাৎ সে যে নকটা দিবে, সে নিজেকে পরিচয় দিবে সে স্থানীয় শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা, অর্থাৎ সে নিজেকে স্থানীয় শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দিবে। এখন দেখো, যখনই সে পরিচয় দিবে, আর আমার বন্ধুটা যেহেতু বোকা, সে যেহেতু আর ভেরিফাই করেনি, অর্থাৎ সে কি আসলেও শিক্ষা বোর্ডে চাকরি করে কিনা সেটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কর্মকর্তা বৃন্দদের যে তালিকা আছে সেখান থেকে চেক না করে দেখে সে জাস্ট সরাসরি তার মুখের কথা বিশ্বাস করে নিয়েছে, তখনই সে সেই ফাঁদে পা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন সে কি করছে? সে জানাইছে যে একটা বিশেষ সরকারি বৃত্তি চালু হয়েছে, অ্যান্ড এই চালু হওয়ার আগ পর্যন্ত সে কি করছে? তার সাথে একটা গুড সম্পর্ক বা একটা ফ্রেন্ডশিপ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিল্ড করছে। ঠিক আছে, এবং দেখো এই জায়গায় কত ইন্টারেস্টিং হয়েছে ব্যাপারটা। এবং সে তাকে লোভ দেখাইছে। আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের কোনো লোভ করা যাবে না, এবং তাকে একটা বৃত্তির লোভ অর্থাৎ টাকার লোভ দেখাইছে। এবং সে যদি বৃত্তি পেতে চায় তাহলে নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদ জমা দিতে হবে। অর্থাৎ কখনো যদি তোমার কাছে কেউ নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদ চায়, তাহলে বুঝবা নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। যদি কোনো মানুষ চায়, কোনো কর্তৃপক্ষ চাইলে সেটা আলাদা বিষয়। যেমন সরকারি কোনো দপ্তরি কাজে বা কোনো শিক্ষা বোর্ডের কাজেই যদি বোর্ড থেকে চায় বা তোমাদের বিদ্যালয়ে এসে চায় কেউ, বা সামনাসামনি চায় বিদ্যালয়ে গিয়ে, বিদ্যালয়ের ভিতরে তোমাদের শিক্ষকদের উপস্থিতিতে, তখন তোমাদের অবশ্যই সেই কাজটা সম্পন্ন করতে হবে, অর্থাৎ তোমাকে দিতে হবে। কারণ এখানে রেজিস্ট্রেশন সহ অন্যান্য অনেক কাজে তোমার জন্ম নিবন্ধন প্রয়োজন, তখন তুমি দিবে। কিন্তু তোমার কাছে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কেউ চায় তখন তুমি দিবে না, এটা খুব সহজ বিষয়। ঠিক আছে, এরপর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ একজন কি করছে? তার বাবার নামে, তার বাবার যে জাতীয় পরিচয়পত্র ছিল, স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা আত্মসাৎ করছে। অর্থাৎ একটা ঋণ নিছে, টাকাটা আত্মসাৎ করছে। তো বন্ধুর জন্য কি হইলো? তার বাবা সাফার করলো। এই যে দেখছো, তোমার জন্য তোমার পরিবারের কি হইতে হয়েছে? তোমার জন্য তোমার পরিবারের হেনস্থা হইতে হয়েছে। এখন তোমার যদি এনাফ ম্যাচুরিটি থাকতো তোমার এই বন্ধুর, তাইলে কিন্তু সে এই কাজটা করতো না। এর জন্যই আমি বলি যে আমাদের আরও কিছুদিন শিখে কিভাবে সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাক্ট করতে হয়, এটা শিখে তারপরে আমাদের সোশ্যাল মিডিয়া যাওয়া উচিত। ঠিক আছে, তারপরে কি আমরা সব বন্ধুরা মিলে একটা গোয়েন্দা দল বানাবো এবং আমরা নাটকটা এইভাবে সাজাইতে পারি যে সে যে তার কাছ থেকে যেই ইমেইলগুলো নিয়েছে, অর্থাৎ যে ফাইলগুলো নিয়েছে সেগুলো কি মাধ্যমে নিছে? ওই সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিছে নাকি অন্য কোনো ইমেইল সিস্টেমে নিয়েছে, সেগুলো দেখে তার ইমেইল কি, এবং অবশ্যই 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 ওই লোকেরও
একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে, যেমনটি আমাদের বন্ধুদের রয়েছে। যদি আমাদের বন্ধুদের ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে 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 আমরা আগাতে থাকি, তাইলে ওই লোকটারও ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে ধরে আমরা অটোমেটিক্যালি এগিয়ে যাব এবং এক সময় না এক সময় একটা গল্পের ছন্দে মিলে আমরা দেখাই দিব যে আমরা লোকটাকেও পাকড়াও করতে পারছি। এবং প্রমাণস্বরূপ আমরা যেহেতু প্রমাণ দায়ের করতে পারছি থানাতে, তাই আমাদের বন্ধুর বাবাকেও মামলা থেকে মুক্ত করা হয়েছে। ঠিক আছে, এটাই হবে আমাদের নাটকের মেইন মেসেজ, যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কোনোভাবেই অন্ধবিশ্বাস করা যাবে না। আমাদের ক্লাসের সবাই আলাদা আলাদা নাটিকাটি লিখব না, 3টি দল হবে। প্রতিটি দল উপরের গল্প অনুসারে একটা করে নাটকের স্ক্রিপ্ট লিখব। প্রতিটি দলের আবার কাজ ভাগ করা থাকবে, কারা নাটক পরিচালনা করবে, কারা লিখবে, কারা অভিনয় করবে, অর্থাৎ বিভিন্নভাবে কাজটা ভাগ করব এবং নাটিকাটা লিখব। প্রথমে আমরা দলের নাম এবং সদস্যদের নাম লিখে ফেলি। তাইলে আমরা কি করব, আমরা 3টা দল হব, দল হয়ে দলে যেসব সদস্য আছে সেই সকল সদস্যদের নাম লিখে ফেলব। ঠিক আছে, এরপরে আমরা নাটিকাতে কি কি চরিত্র থাকবে সেই সব চরিত্র নিয়ে লিখব। ধরো যে তোমার নাটকে তোমার বন্ধুর, যেই বন্ধু নিয়ে কাহিনী, সেই বন্ধুর নাম হলো রহিম। এখন তাইলে রহিমের এই ঘটনাটা তুমি লিখবা যে রহিমের চরিত্রে ছিল তোমার বন্ধু দীপু, তাহলে তুমি লিখবা যে দীপু আছে কি রহিমের চরিত্রে। ঠিক আছে, আর যেই ফ্রেন্ডগুলা মিলে তোমার গোয়েন্দা বানাইছে তাদের নাম দিলাম যে কিশোর, মুসা আর রবিন। ঠিক আছে, তোমরা 3 গোয়েন্দা সবাই পড়ছো, কিশোর, মুসা আর রবিন। এই চরিত্রে আছে ধরো আবুল, বাবুল, কাবুল। এছাড়াও যদি তোমরা আরো কোনো চরিত্র আনতে চাও, অর্থাৎ গল্পটাকে ইন্টারেস্টিং করার ক্ষেত্রে আমরা অনেক চরিত্র আনতেই পারি যাতে মানুষের কাছে এটা বেশি গ্রহণযোগ্য হয়, তো তখন সেই চরিত্রগুলো আমরা কে কি চরিত্রে থাকবে এটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে, খুবই সহজ। এরপরে আমরা নাটকে যে কতগুলো দৃশ্য থাকে সেই দৃশ্যগুলো লিখবো, অর্থাৎ দৃশ্য মানে সিন। আমাদের নাটকে যে সকল সিনগুলো থাকবে সেই সিনগুলো আমরা লিখবো এবং জানাই দিব। ঠিক আছে, এইখানে তাইলে আমরা দৃশ্যর নাম কি হবে এটা লিখবো এবং দৃশ্যে কি কি হবে এটা লিখবো। যে কাহিনী, আমার ফ্রেন্ডটা একদিন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছিল এবং অ্যাকাউন্ট খোলার পরে সে প্রতিদিন বন্ধুদের সাথে চ্যাট করতে করতে কি করলো, একদিন সে দেখলো যে তাকে অপরিচিত একজন মেসেজ দিছে। কেন মেসেজ দিল তাকে, কারণ সে এতদিন ধরে তাকে স্টাডি করছে, দেখছে যে সে আসলে একটা বাচ্চা এবং বাচ্চাকে সহজেই প্রলোভন দেখানো যায় এবং খুব সহজেই কুপঘাত করে ফেলা যায় খারাপ বুদ্ধি খাটিয়ে। সেটাই সে করছে, তাকে টার্গেট বানাইছে এবং কি করলো, টার্গেট বানানোর ফলে তাকে তার শিকার বানাইছে এবং পরে সেই কাহিনী কিভাবে তাকে শিকার বানাইলো সেই কাহিনীটা লিখবো এবং আমরা কিভাবে তাকে ধরলাম এই কাহিনীটা লিখবো। এরপর আমরা আমাদের সবগুলো নাটিকা নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি প্রদর্শনী আয়োজন করব। এই নাটিকাগুলো আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপন করতে পারি, অর্থাৎ আমাদের যে বিদ্যালয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেখানে আমরা এই নাটিকাটা উপস্থাপন করতে পারি। আমরা এই অভিজ্ঞতায় এমন কিছু শিখলাম যেগুলো শুধু বাকি জীবনে আমাদের কাজে আসবে তাই নয়, আমরা যদি ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ব্যবহার আমাদের পরিবারের সদস্যদেরও শিখিয়ে দিতে পারি, তাহলে আমাদের সামাজিক দায়িত্ব পালন করা হবে। আমরা প্রযুক্তি কখনো ভয় পাবো না, বরং নিজের কাজে লাগাবো। প্রযুক্তি কখনো আমাদের নিয়ন্ত্রণ করবে না, বরং আমরাই প্রযুক্তির পিঠে সওয়ার হয়ে আমাদের জীবনের লক্ষ্যে এগিয়ে যাব। এর চেয়ে ভালো আর কি হতে পারে। অর্থাৎ কোনো একটা গুড জিনিস আসলে সেই গুড জিনিসটা যাতে আমরা ওভার ইউজ না করি এবং গুড জিনিসটা যাতে আমাদের কন্ট্রোলে থাকে, গুড জিনিসটা যাতে ব্যাড হয়ে আমাদের কন্ট্রোল না করতে পারে, এটাই হলো গিয়া আমাদের সবার মূল লক্ষ্য। আমরা যাতে প্রযুক্তির নিরাপদ এবং সঠিক ব্যবহার করতে পারি, অর্থাৎ ডিজিটালাইজেশনের যুগে আমরা যাতে পিছিয়ে না পড়ি, বরং এই ডিজিটালাইজেশনের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটাই ছিল আমাদের এই অভিজ্ঞতার মূল লক্ষ্য। ঠিক আছে, তো এটা নিয়েই আমাদের আজকে এই অভিজ্ঞতা শেষ, সেশন শেষ। তোমরা সবাই আমাকে জানাও যে আমার এই দ্বিতীয় অভিজ্ঞতা নিয়ে
তোমাদের মতামত কি, কেমন লাগলো তোমাদের এই সাদিদ ভাইয়াকে এই অভিজ্ঞতাতে। পুরো অভিজ্ঞতা জুড়েই আমি ছিলাম তোমাদের সাথে আরও কিছু এক্সট্রা বিষয়গুলো নিয়ে, যেমন পাসওয়ার্ড ম্যানেজার কিভাবে ব্যবহার করতে হয়, এরকম আরও অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি থাকবো তোমাদের সাথে, কোনো সমস্যা নেই। এরকম আরও কোয়ালিটিফুল কন্টেন্ট পেতে তোমরা নিচের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেটা দেখবা। আর আমি তোমাদের সাথে বিজ্ঞান অষ্টম শ্রেণী তোমরা যারা আছো, আমি তোমাদের সাথে বিজ্ঞান কোর্সেও থাকবো ইনশাআল্লাহ। বিজ্ঞান কোর্সেও তোমাদের সবার সাথে আমার দেখা হবে। আমি তোমাদের ওইখানে গতি পড়িয়েছি, ইনশাআল্লাহ গতির কোর্সটাও তোমাদের খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন ইনোভেটিভ সব কিছু নিয়ে আসার জন্য, যাতে তোমাদের পড়াটা আরও মজার হয়, তোমরা যদি কিছু জানতে পারো এবং স্কুলের যেই পারপাসটা সেটা যাতে পুরাপুরি সলভ হয়ে যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমরা কথা আর বাড়াবো না, আমরা জাস্ট একটু রিভিউ করব আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম আমাদের এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে তথ্যর যে ঝুঁকি আছে এবং বিভিন্ন রকম যে সাইবার ক্রাইম আছে, এটা সম্পর্কে আমি কতটুকু জানতাম, এখন কতটুকু জানছি, এটা এই অভিজ্ঞতা পড়ার পরে আমরা নিজের সাথে যাচাই করব। আমাদের বাসার ভিতরে যেই ডিভাইসগুলো আছে সেগুলো কি এখন নিরাপদ হয়েছে কিনা সেটা নিয়ে আমরা খুব ভালো করে গবেষণা করব। যদি নিরাপদ নাই হয়ে থাকে তাহলে যার ডিভাইস নিরাপদ না তাকে খুব ভালোভাবে অনুপ্রাণিত করব, যাতে সে তার ডিভাইসগুলোকে সুরক্ষিত করে বিভিন্ন শক্তিশালী পাসওয়ার্ড বা পিনকোড ব্যবহার করার মাধ্যমে। এরপরে আমরা কোনো তথ্য দেখেই হুট করে বিশ্বাস করে ফেলবো না, বরঞ্চ তথ্যটি সঠিক কিনা সেটা খুব ভালো করে যাচাই করে নিব। এবং এর জন্য আমরা যে একটি পদ্ধতি বইয়ে জানতে পারছি সেটার নাম হলো মেটাডাটা ভেরিফিকেশন। অর্থাৎ কোনো ডেটা সেটার সাথে যে মেটাডাটাটুকু আসে সেই মেটাডাটা চেক করে আমরা যেই ডাটাটা আসছে সেটা যে ক্লেম করতেছে যেসব তথ্যগুলো সেগুলোর সাথে মিলিয়ে দেখব যে মিলে কিনা। যদি না মিলে তাহলেই বুঝতে হবে যে এখানে কোনো গড়বড় আছে। ওকে, তারপরে আমরা জানলাম যে কিভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিভাবে আমরা ব্যবহার করব, কতটুকু সময় ব্যবহার করব, এবং সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে কিভাবে ভালো এবং খারাপ দিক দুই বয়ে আনতে পারে, এবং কিভাবে আমরা খারাপ দিক থেকে বেঁচে থাকব, এই সকল কিছুই আমরা শিখেছি। এবং লাস্টে আমরা কি জানলাম, আমাদের ব্যক্তিগত জীবনে যে সকল তথ্য অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো তথ্য আমরা না জানলেই নয়, এবং যেগুলো তথ্য আমাদের সকলের সুরক্ষিত রাখতে হবে, কাউকে দেওয়া যাবে না, গোপন রাখতে হবে, একান্ত গোপনীয়। যে সকল তথ্য আরেকজনের হাতে গেলে বা অপ্রত্যাশিত মানুষের হাতে গেলে, অনাকাঙ্ক্ষিত মানুষের হাতে গেলে তারা সেখান থেকে খারাপভাবে ফায়দা নিতে পারে, সেই সকল তথ্যগুলো চিহ্নিতকরণ এবং সেই সকল তথ্যগুলো সংরক্ষণ করা। যেমন আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আমার ক্রেডিট কার্ডের পিন নাম্বার, আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার, আমার এনআইডি নাম্বার, আমার জন্ম নিবন্ধন নাম্বার, আমার পাসপোর্ট নাম্বার, এই সকল বিষয়গুলো আমরা খুব খেয়াল করে রাখবো, খুবই সংরক্ষিত রাখবো, কাউকে বলবো না, কাউকে শেয়ার করব না। ঠিক আছে, এবং এই ব্যাপারটা আমাদের বাবা মাকেও বুঝাবো। আমি তোমাদের একটা পার্সোনালি জিনিস শেয়ার করি। আমাদের দেশে এখনও ডেটাটাকে মানুষ সিরিয়াস হিসাবে নিচ্ছে না। আস্তে আস্তে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসতেছে, বাট আসতেছে না। কারো ফোন হারায় গেলে সে তার ফোনের বেশি মায়া করে, ফোনের ভিতরে যে তার কত ডেটা ছিল সেটা নিয়ে সে বেশি আফসোস করে না। তার কাছে মনে হয় যে আমার 15 থেকে 16,000 টাকা দামের একটা ফোন হারায় গেল, আমার 1 লাখ টাকা দামের একটা ফোন হারায় গেল, কিন্তু তার ভিতরে যেই ডেটাগুলো ছিল সেগুলো যে কত পাওয়ারফুল, সেগুলো ইউজ করে যে কিভাবে তোমার লাখ লাখ টাকার চেয়েও বেশি টাকার ক্ষতি করা সম্ভব, এটা সম্পর্কে আমরা এখনও সচেতন হইনি। তো আমাদের সকলে ইনফরমেশন বা তথ্য যে কত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সেই সম্পর্কে জোর দিতে হবে। আমাদের এই বিশ্ব এখন তথ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, আমাদেরও তাই উচিত এই ডিজিটাল লাইফে বা ডিজিটাল জীবনে কিভাবে তথ্য ব্যবহার করব এবং নিরাপদভাবে থাকব সেটা জানা। এই সব কিছু নিয়ে আমি ছিলাম তোমাদের সাথে এই সেশনে এবং এই অভিজ্ঞতায়। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সাদিদ আবরার ছিলাম হালকেনস্টাইনে তোমাদের সাথে।